আমি এখন কথা বলবো জনাব মাহমুদুর রহমানকে নিয়ে। আর আমার এই কন্টেন্ট বা এই ভিডিও জনাব আইন উপদেষ্টা আসিফ নজরুলের উদ্দেশ্যে। জনাব আসিফ নজরুল, আপনি কথাগুলো শুনবেন কি? আমি আপনার হোয়াটসঅ্যাপেও এই ভিডিও আমি পাঠিয়ে দেব। দয়া করে যদি সময় হয় আপনার এত ব্যস্ত সময়ের মধ্যে, তাহলে একটু শুনবেন। বাংলাদেশ না শুধু, যদি দেখি ভারত, পাকিস্তান কিংবা উন্নত বিশ্ব তো প্রশ্নই আসে না, অন্যান্য দেশও যদি আমরা মধ্যপ্রাচ্যের সবচেয়ে নিপীড়িত, নির্যাতিত মজলুম সাংবাদিক এবং সম্পাদক মাহমুদুর রহমান। মাহমুদুর রহমানকে যদি আমরা বলি সায়েন্স সম্পাদক, যদি তিনি নিজেই বলেন তাহলেও ভুল হবে। তিনি একজন সায়েন্স সম্পাদক ছিলেন না, তিনি লিখতেন, তিনি সম্পাদনা করতেন। আমি এই বিষয়ে পরে আসব। তো আমি গতকালের একটি বিষয়ে কথা বলছি। আমরা দেখলাম প্রথম আলোর সাংবাদিক রুজিনা ইসলামকে মুক্তি দেওয়া হয়েছে। খুবই সুন্দর কাজ করেছেন আপনি বা আপনার সরকার। এত সুন্দর কাজ করা হয়েছে যা প্রশংসার অবশ্যই দাবিদার আপনি এবং রাষ্ট্র। আমরা দেখেছি এই রুজিনাকে কিভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং মিনিস্ট্রিতে তাকে কিভাবে গলা চেপে ধরা হয়েছিল, তাকে হত্যা করতে চেষ্টা করেছিল এই খুনি ফেসিবাদী, এই স্বৈরাচার শেখ হাসিনার সরকার এবং সরকারের তার লোকজন। ফেসিবাদের লোকজন তো প্রত্যেকটা দপ্তরে, প্রত্যেকটা মিনিস্ট্রিতে, প্রত্যেকটা বিভাগেই আছে, তাই না? প্রত্যেকটা শ্রেণীতে আছে। তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। কেন? তিনি কি তথ্য আনতে গিয়েছিলেন সেখানে আমরা জানি। সেই ঠিকানা নিয়ে, ভ্যাকসিনের বিষয় নিয়ে কি তিনি করতে গিয়েছিলেন, তিনি অনুসন্ধান করতে গিয়ে কতটা নির্যাতনের শিকার হয়েছেন, তাকে রিমান্ডে নিয়েও তাকে নির্যাতন করা হয়েছে। আমি যদি দেখি মাহমুদুর রহমান একজন প্রকৌশলী, কিন্তু তিনি এই প্রকৌশলী হিসেবে তিনি কি কি কাজ করেছেন, কি কি ছোঁয়া রেখেছেন তার এই উন্নয়নে, তার এই সফলতা। তিনি মুন্নু সিরামিকের পর আমরা যদি দেখি শাহিন পুকুর প্রতিষ্ঠা করেছেন। তিনি একটি টেক্সটাইল উদ্যোক্তা এবং সেটাও তিনি প্রতিষ্ঠা করেছেন এবং খুব সফলভাবে বাংলাদেশে সেগুলো ব্যবসা করছে। এছাড়া যদি দেখি বিএনপির আমলে তিনি জ্বালানি উপদেষ্টা ছিলেন, তিনি বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ছিলেন। কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় এসে সেসব প্রতিষ্ঠানগুলোতে তার কোনো রকম দুর্নীতি তো দূরের কথা, একটি অনিয়মও পায়নি যে মাহমুদুর রহমানকে জেলে ঢুকাবে। যাই হোক, আমি বলি সেই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলের কথা। আমরা জানি মঈনুদ্দিন ফখরুদ্দিনের একটি সেনা সমর্থিত তথাকথিত একটি সরকার গঠন হয়েছিল। সেই সরকারের আমলে মাহমুদুর রহমানকে আমরা দেখতাম নয়া দিগন্ত সহ অন্যান্য পত্রিকা তিনি কলাম লিখতেন। তিনি তখনই বুঝতে পেরেছিলেন বাংলাদেশের ভবিষ্যৎ কি। কিন্তু আমাদের মতো মোটা মাথার মানুষরা আমরা আসলে বুঝতে পারিনি, বা আমরা কখনোই এই বিষয়ে অনুধাবনই করতে পারিনি যে বাংলাদেশ আসলে একটি করপ রাজ্যে পরিণত হবে এবং বাংলাদেশ যে ভারতের কবলে চলে যাবে এবং ভারত এই বাংলাদেশকে শাসন করবে, এটা আমরা হয়তো বুঝতে পারিনি। কিন্তু মাহমুদুর রহমান তিনি সত্যি তিনি বুঝতে পেরেছিলেন। আমার দেশ পত্রিকা ডুবে যায় অবস্থা বা নিবু অবস্থা, তখন এই মাহমুদুর রহমান তার ব্যবসা প্রতিষ্ঠান, শেয়ার এবং সমস্ত সহায় সম্বল তিনি বিক্রি করে আমার দেশ পত্রিকাটি তিনি ক্রয় করে আমার দেশ পত্রিকার, যে পত্রিকার মাত্র 30 থেকে 35,000 সার্কুলেশন ছিল, সেই পত্রিকার 2 লক্ষ সার্কুলেশন পর্যন্ত হয়েছে বলে আমি মিলন ব্যক্তিগতভাবে না, শুধু খালি আমি পেশাগত কারণে আমি জানি। কেন জানি আমি সেই বিষয়টা আমি একটু পরে আমি বলবো। আমার দেশ পত্রিকা মাহমুদুর রহমান শুধু কিনে মালিকই হননি, তিনি একজন সম্পাদক ছিলেন, তিনি ছিলেন একজন সাংবাদিক। আমাদের কি মনে আছে বিচারপতিদের সেই স্কাইপ কেলেঙ্কারি? সেটা তো মাহমুদুর রহমানই তুলে ধরেছিলেন। আর সেটা কি সত্য হয়নি? এটা তো সত্য হয়েছে, এটা তো ঘটেছে। বিচার নামে কিভাবে প্রহসন করে সেখানে মানুষদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে, আমরা তো সেগুলো দেখেছি। তারপর যদি দেখি মাহমুদুর রহমান তিনি নিজে পত্রিকাটা সম্পাদনা করতেন এবং তিনি কলাম লিখতেন। তার কলামে ছিল খুবই গঠনমূলক। তার কলামে আমরা দেখেছি কিভাবে তিনি সত্য বিষয়গুলো নির্ভীকভাবে তুলে ধরেছেন। মাহমুদুর রহমান এগুলো না করলেও পারতেন। মাহমুদুর রহমান এগুলো করে তিনি কি করেছেন? তিনি জীবনের ঝুঁকি নিয়েছেন। তার অর্থ সম্পদ যা বিক্রি করে এই আমার দেশ কিনলেন, সেগুলো ধ্বংসের মুখে দিয়েছেন, তাই তো? তিনি তো না দিলেও পারতেন। সজীবদ জয়ের দুর্নীতির প্রথম যে কেলেঙ্কারি, এটা তো তিনিই তুলে ধরেছিলেন। তারপর তো তাকে জেলে নেওয়া হলো। তখন আমি নিজেও ব্যক্তিগতভাবে এবং অলিউল্লাহ নুমান এবং জাহাঙ্গীর আলম প্রধান, তারপর জনালউদ্দিন ফারুক ভাই,
আমরা নিজেরা মানববন্ধন করেছি তার মুক্তির দাবিতে, বিভিন্ন জায়গা দাঁড়িয়ে, এই কাওরান বাজার, এই প্রেস ক্লাব, বিভিন্ন স্থানে দাঁড়িয়ে মানববন্ধন করেছি তার মুক্তির জন্য। কেননা একজন সম্পাদককে, শুধু খালি মাহমুদুর রহমানকে নয়, একটি সম্পাদককে প্রথমেই টার্গেট করে, সেটা আমার দেশ। আমার দেশকে যখন সরকার টার্গেট করে তখন আমরাও বুঝতে পেরেছিলাম যে ভবিষ্যৎ এই বাংলাদেশের গণমাধ্যমের পরিণতিগুলো কি হবে। সেই পরিণতিগুলোকে আমরা দেখি নাই, আমরা দেখেছি তো কি হয়েছে। এছাড়া এই বাংলাদেশে আমরা তো এমনও দেখেছি বা দেখছি, অনেকে সম্পাদক আছেন, আমি নাম বলতে পারবো, যে যদি তাদেরকে 2টা কলাম লিখতে দিলে 4টা কলাম ভাঙবেন। আমি নিজেও একটি পত্রিকার সর্বশেষ সম্পাদনা করেছি এই যে করোনার আমলে, ইংলিশ পত্রিকা দ্য ডেইলি স্টেট, জনাব আসিফ নজরুল। এই ডেইলি স্টেটে আমার সাংবাদিক আপনার একটি ইন্টারভিউ ছাপিয়েছিল, আপনি নিজেও মনে থাকার কথা। কিন্তু দুর্ভাগ্যজনক হলো আমিও আর একজন যিনি আমার কালো টাকার মালিক না হওয়ার কারণে আমি সেটাকে আর বেশি দিন রান করাতে পারিনি। যাই হোক, আসি মাহমুদুর রহমানকে যখন নাকি এভাবে তাকে গ্রেপ্তার করা হলো, তার পত্রিকাগুলোকে বন্ধ করে দেওয়া হলো, বা বন্ধ করে দেওয়ার আগে যে বিষয়টা হলো শাহবাগ সৃষ্টি হলো। শাহবাগ যখন শুরু হলো, ফেসিবাদের যে পদধ্বনি, এটা তো মাহমুদুর রহমানই প্রথম তুলে ধরেছিলেন। আমরা কি সেই ফেসিবাদের কবলে পড়িনি? সেই ফেসিবাদের শিকার কি আমরা নই? অবশ্যই আমরা সবাই শিকার, তাই না? জনাব আসিফ নজরুল, আপনি নিজেও কিন্তু সেই ফেসিবাদের শিকার। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার অফিস কক্ষে গিয়ে সেই তথাকথিত ছাত্রলীগের সেই সন্ত্রাসীরা আপনার অফিস কক্ষে তালা লাগায়নি? আপনাকে টেলিভিশনগুলোতে আপনাকে ব্যান করা হয়নি? টেলিভিশনগুলোতে কি কে আসবেন, কে আসবেন না, কে কি কথা বলবেন, কে কি কথা বলবেন না, এগুলো কি সেই ফেসিবাদ সরকার বা ফেসিবাদীর যারা দূষর আছেন তারা কি সেগুলো নির্ধারণ করেননি? আপনি নিজেও তো একজন ফেসিবাদের শিকার, তাই না? আমরা দেখেছি যে মাহমুদুর রহমান সাহেবের বিরুদ্ধে সারা বাংলাদেশে অসংখ্য মামলা দায়ের করা হয়েছে। অনেকগুলো মামলা রাষ্ট্রদ্রোহী মামলা। রাষ্ট্রদ্রোহী মামলা করতে হলে তো রাষ্ট্রের অনুমোদন লাগে, তাই না? অনুমোদন নিয়েই তো করেছিল। এছাড়া যদি দেখি ছাত্রলীগ, যুবলীগ, এই লীগ, সেই লীগ, টুকাই লীগ, সন্ত্রাসী লীগ, তারাও মামলা করেছে। শুধু শত হাজার হাজার কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। আচ্ছা, মানহানির মামলা কি কেউ জেলে যায়? মাহমুদুর রহমানকে জেলে ঢুকানো হয়েছে। শুধু তাই নয়, মাহমুদুর রহমানকে এই বিচারপতি মানিক কিভাবে তাকে অপমান করা হয়েছে। কোন সাংবাদিক যদি তার পত্রিকায় বা তার লেখায় যদি লেখেন যে বিচারপতি এমুক, বিচারপতি তমুক, সেখানে কি মাননীয় লাগাইতে হবে বা মহোদয় লাগাইতে হবে? শুধু একটি জায়গায় উল্লেখ করা হয়, রাষ্ট্রপতির ক্ষেত্রে, এছাড়া কোথাও না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেখানে মাননীয় লাগার কোনোই আনি, শুধু করে একমাত্র আসে রাষ্ট্রপতির ক্ষেত্রে। তো সেই জন্য তাকে কিভাবে অপমান করা হলো আমরা যদি দেখি, বিচারপতি আব্দুল মতিন তার উপর কতটা নিপীড়ন চালিয়েছিল। নিপীড়ন এভাবেই চালিয়েছিল যে তাকে অতিরিক্ত প্রথম 6 মাস জেল দিল, 1 লক্ষ টাকা জরিমানা, আরো অতিরিক্ত 1 মাসের জেল দেওয়া হলো। 1 মাসের জেল তিনি মাথা পেতে নিলেন, জরিমানা তিনি দিলেন না। এই বিচারপতি মতিন, যাকে আমরা কয়েকদিন আগে দেখেছি যে রাজপথে হঠাৎ করে দাঁড়িয়ে গেছেন। আমি যে কথাটা বলতে যাচ্ছি, এই যে মাহমুদুর রহমান যখন নাকি ওই সব হয়রানিমূলক মামলাগুলো হাজিরা দিতে গেলেন, সেখানে কি তাকে আঘাত করা হয়নি? তাকে হত্যা করার উদ্দেশ্যে তার উপর নির্যাতন চালানো হয়নি? তাকে মারধর করা হয়নি? সেখানে তো হত্যা করতে চেয়েছিল, তাই না? এই বিষয়গুলো তো আমরা জানি। তাহলে আমরা কি তার প্রতি কি এখনো কি অবিচার করে যাব? না, অবশ্যই না। এছাড়া যদি দেখি আমরা মাহমুদুর রহমানকে জেলে নিয়ে দিনের পর দিন কিভাবে নিপীড়ন, নির্যাতন এই হাসিনা সরকার করেছে, এই শেখ হাসিনা সরকার যেভাবে নিপীড়ন, নির্যাতন করেছে, এইভাবে অন্য কোথাও করেনি। আচ্ছা, একটি কথা আমি এখানে বলতে চাই, না বলে আর পারছি না, আমি নিজেকে থামিয়ে রাখতে পারছি না। যে কথাগুলো আমি বলতে চাই সেটা হলো, আমাদের দেশে আরো অনেক সম্পাদক ছিলেন, আরো অনেক সাংবাদিক ছিলেন। যেসব সম্পাদকদেরকে আমরা আইডল মনে করি, তারা কি কখনো এই যে মাহমুদুর রহমানের উপর এইরকম ভাবে নিপীড়ন, নির্যাতন চালানো ছিল, তারা কি কখনো এইসব বিষয় নিয়ে কথা বলছেন? না, কথা বলেননি। বরং আমি একেবারে নাম ধরে বলতে পারি, ডেইলি স্টারের মাহফুজা নাম, তিনি কি বলেছিলেন যে সবাইকে নিয়ে সমালোচনা করা যায়, কিন্তু 2 জনকে বাদ দিয়ে। 2 জনকে কে?
শেখ মুজিবুর রহমান আর কি শেখ হাসিনা। শেখ মুজিবুর রহমানের কথা যদি আমি তর্কের খাতিরে বাদও দিই যে তাকে নিয়ে তখন কথা বলা যাবে না, কিন্তু শেখ হাসিনা এমন কি? শেখ হাসিনা তো একটা শেখ হাসিনা নিজেকেই রাষ্ট্র মনে করতেন, তিনি নিজেই একটা দেশ, তিনি নিজে একটা রাষ্ট্র, তাই তো বিষয়টা ছিল। তো এইটা কি সাংবাদিকতার কোন ইতিহাসে পড়ে যে সবাইকে নিয়ে কথা বললেও ওনাকে নিয়ে কথা বলা যাবে না? এটা সাংবাদিকতার ইতিহাসে পড়ে? আমি কাউকে আঘাত করার জন্য আমি এই কথাগুলো বলছি না, আমি এই কথাগুলো আমি শুধু বলি মনে করিয়ে দেওয়ার জন্য আমি বলছি যে তিনিও এই কথাগুলো বলছেন। আমি জনাব আসিফ নজরুল, আমি আপনাকে বলছি, আপনি নিজে অনেক লেখালেখি করেন, অনেক বইও লিখেছেন, আপনি সবসময় আইনের শাসন নিয়ে লিখেছেন, আইনের শাসন, ন্যায় বিচার, মানুষের অধিকার নিয়ে আপনি লেখালেখি করেছেন, আপনি সবসময় কথা বলেছেন। কিন্তু এখন তো আপনি সরকারে আছেন, আপনি এই আইন মন্ত্রণালয়ে আছেন, আপনি তার অধিকার সম্পর্কে কি করবেন? আপনি তো জানেন যে তার মামলাগুলো সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে হয়রানি করার জন্য করা হয়েছে। শুধু তাই, শুধু মাহমুদুর রহমানকে করা হয়েছে, এখানে আমার দেশ পত্রিকাটা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে, সেটা আদালতের মাধ্যমে করা হয়নি। কিভাবে করা হয়েছে তা আপনি জানেন। এখন যেহেতু আস্তে আস্তে আইনের শাসন মানুষ বুক করতে শুরু করেছে সুন্দরভাবে, আপনি যথেষ্ট পরিমাণ, আমরা যদি দেখি এই যে কয়েকদিনে এই সরকারের যদি পারফরমেন্সের কথা বলি, তাহলে আপনার যে মিনিস্ট্রি, এটার পারফরমেন্সের আমরা খুব সুন্দরভাবেই আমরা বলতে পারি আপনি বেশ সুন্দর সুন্দর কাজ করছেন, ইতিমধ্যেই খুবই দৃশ্যমান। এই মাহমুদুর রহমানের যে মামলাগুলো, এই মামলাগুলোর কি হবে? এগুলোর অবস্থা কি? তিনি কি দেশে আসতে পারবেন? এই মামলাগুলো কি যে রাজনৈতিক বিবেচনা, এগুলা কি প্রত্যাহার করে নেওয়ার সুযোগ আছে? যদি সুযোগ থাকে তাহলে বিষয়গুলো আপনি যে অবস্থানে ছিলেন, যে অবস্থান থেকে আপনি মানুষের অধিকার নিয়ে কথা বলতেন, কাজ করতেন সবসময়, আমি বিশ্বাস করি আপনি মাহমুদুর রহমানের মামলাগুলো আপনি সেই দৃষ্টিভঙ্গি থেকে অতি দ্রুত, যতটা তাড়াতাড়ি সম্ভব আপনি মামলাগুলো প্রত্যাহার করে দেন। দেখুন, একজন বয়োবৃদ্ধ মানুষ, বয়স হয়েছে, তাছাড়া আমি যতটা জানি তিনি অসুস্থ মানুষ। এই অসুস্থ অবস্থাও কিন্তু তিনি পড়াশোনা করেছেন, তিনি পিএইচডি করেছেন, তিনি এখন তুরস্কে বসবাস করেন। তিনি কি এই বাংলাদেশে আসতে পারেন না? অবশ্যই আসতে পারেন। যদি আপনি মামলাগুলো প্রত্যাহার করে দেন তাহলে তো তিনি অবশ্যই আসতে পারেন। এই মামলাগুলো এই ফেসিবাদী সরকারই করেছিল, তার ইশারায় তো হয়েছিল সবগুলো মামলা। কিন্তু এখন তো ফেসিবাদ নেই, এখন তো জনগণের সরকার। যে সরকার আজকে এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, এটা তো ছাত্র জনতার আন্দোলনের ফসল এবং ছাত্র জনতার জীবনের বিনিময়ে নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আপনি তো সেখানে ছাত্রদের নেতৃত্ব দিয়েছেন। সুতরাং আমি বিনয়ের সঙ্গে বলবো, মজলুম এই সাংবাদিককেই আপনি তার মামলাগুলো প্রত্যাহার করে বাংলাদেশে আসার ব্যবস্থা করে দিবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার এই কথা শুনছেন প্রত্যেককেই আমি ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।